মুভি বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে পরিচিত হব, যিনি একাধারে একজন বাদ্যযন্ত্র শিল্পী এবং বাদ্যযন্ত্র ব্যবসায়ী। তার পাশাপাশি তিনি পুরনো দিনের বাদ্যযন্ত্র সংগ্রহ করেছেন প্রায় ৬০০-র অধিক। এই পুরনো দিনের বাদ্যযন্ত্র দিয়ে তিনি একটি জাদুঘর প্রতিষ্ঠিত করেছেন এবং এই জাদুঘরের নাম রেখেছেন এশিয়ান সঙ্গীত জাদুঘর। আচ্ছা, এশিয়ান সঙ্গীত জাদুঘর নামটি কেন রেখেছেন? যারা দেখছেন বা শুনছেন সবার প্রতি আমার এশিয়ান মিউজিক মিউজিয়ামের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। পরম্পরার ধারা হিসাবে আমরা ৩ পুরুষ যাবৎ বাদ্যযন্ত্রের ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসা শুরু করেন আমার দাদা নবাব আলী। উনি নবাব অ্যান্ড কোং নামে একটা বাদ্যযন্ত্রের প্রতিষ্ঠান বড়বাজার এলাকায়, ওই বাণিজ্যিক এলাকাতে প্রথম শুরু করেন এবং সেটার পিছনে একটা গল্প আছে। মানে আমার দাদার গল্পে শুরু বাদ্যযন্ত্রের ব্যবসায় আসার ক্ষেত্রে ভারতবর্ষে প্রথম হারমোনিয়াম আসে 19 শতকের দিকে। এই হারমোনিয়ামের বাজনা শোনার পরে আমার দাদা নবাব আলী সেই বাজনার প্রেমে পড়ে যায়। উনি ঘর সংসার ছাইড়া দিয়ে সেই বাজনার পিছনে, হারমোনিয়াম বাজানোর পিছনে সে খুব মনোযোগ দেয়। তার এটা খুব ভালো লাগতো। রাত্রেবেলা আমার দাদিকে রেখে হয়ে গেছে যে সে ওই সময়ের পালা গান বাজাইতে চলে গেছে। গুনাই বিবি, তুফান, এইসব গানে পালা গানে গিয়ে হারমোনিয়াম বাজাইতো। তার মনে হলো যে হারমোনিয়াম বাজাইলে হবে না, হারমোনিয়াম বানাইতে হবে, দেখতে হবে কিভাবে সুর হয়, কিভাবে সুর করে। সেই চিন্তা করে সে ইন্ডিয়া চলে গেল। গিয়ে ওই জায়গাতে ডরকিন একটা কোম্পানি ছিল ওই সময়, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যৌথ একটা বিজনেস, ডরকিন কোম্পানি। সেই কোম্পানিতে গিয়ে সে কাজ করা শুরু করলো এবং ওই জায়গা থেকে হারমোনিয়ামের কাজ শিখা ৪-৫ বছর পরে সে বাংলাদেশে আইসা এই নবাব অ্যান্ড কোম্পানি শুরু করে। আর আমরা এখন পর্যন্ত সেই বাদ্যযন্ত্রের দোকানটা, আমি ৩য় প্রজন্ম। আমার বাবা ছিলেন জালাল উদ্দিন, দাদা মারা যাওয়ার পরে আমার বাবা জালাল উদ্দিন সেটা পরিচালনা করে এবং আমি বাবা থাকতেই শুরু করছি পরিচালনা করা। এখন আমার বাবা নয়, আমি নিজে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি। মিউজিয়ামে আমাদের সন্তানদেরকে আমরা নিয়ে আসি। এটি একটি সুন্দর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানতে আমাদের খুব ভালো লাগে, সন্তানরা অনেক কিছু শিখতে পারে। শিখবার যে লেসনগুলি আছে বা যে মেথডগুলি আছে, স্প্যানিশ হাওয়াইনের একই মেথড, টিউনিংও প্রায় একই। আর একটা মজার ব্যাপার হলো, দাদা একটু বলছিল না যে হাওয়াইনের গল্পটা একটু বলছিল, এটা হলো যে হাওয়াইনের গল্পটা যেটা, সেগুলো হাওয়াইন দ্বীপপুঞ্জের থেকে উৎপন্ন, স্প্যানিশ গিটার থেকে হাওয়াইন গিটার উৎপন্ন। অর্থাৎ একজন কারিগর, উনি স্প্যানিশ গিটারে কাজ করতেছিল, তার হাতের একটা স্ক্রুড্রাইভার তার উপরটা পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে যখন গড়ায় গেছে তখন একটা সুন্দর আওয়াজ বেরিয়েছে। তখন সে চিন্তা করলো তাহলে এটারে গড়ায় গড়ায় বাজানো যায় কিনা লোহার দণ্ড দিয়ে। তখন এই হাওয়াইন গিটারটারে সে তৈরি করার চেষ্টা করলো কিভাবে, যে লোহার দণ্ড দিয়ে যদি ওটার উপরে বসে তাহলে তারটা একটু উঁচা করতে হবে। সে ওই যে তারটা একটু উঁচা করছে। আর হলো যেটা ওই যে দাদা যেরকম হাতে বাজাইতেছিল, সাউন্ড হইতেছিল না, তখন পিক নিছে, তখন ওরকম সে আর একটা পিক বাইর করছে যেটা নখের মতো লম্বা, এই ওইটা দিয়ে হাওয়াইন গিটার বাজায়। শুধু এই ডিফারেন্স আর কিছু না। তার মানে স্প্যানিশ গিটার থেকে কি গিটার তৈরি হয়েছে? হ্যাঁ, হাওয়াইন গিটার। আর হাওয়াইন গিটারের থেকে কোনো গিটার এভাবে তৈরি হয় না, মডিফাইড হয়েছে, ইলেকট্রিক হয়েছে বা অন্যরকম। যেরকম হাওয়াইন গিটারের মডিফাইড, এই যে আমি যেটা বানাইছি এটা আরেকটা যন্ত্র, এটা কিন্তু হাওয়াইন গিটার থেকে মডিফাইড করা আরেকটা যন্ত্র। এটার নাম হলো চতুরঙ্গ। এটার মধ্যে 4টা যন্ত্রের একটা ফ্লেভার আছে। এটার মধ্যে হাওয়াইন গিটার, সেতার, শরৎ এবং বীণা, এই 4টার কম্বিনেশন হয়েছে এই জায়গায়। অর্থাৎ এটার আওয়াজটা এমন যেভাবে, মানে হাওয়াইন গিটারের 6টা তার আছে, সেতারের যে জোয়ারির তার থাকে, এই ইয়ার তার থাকে, ওই জংকারের তার থেকে ওটা লাগানো আছে, আবার সরুদের যে জোয়ারির তার আছে এটা এই দিকে লাগানো আছে। এই একটা যন্ত্র কিন্তু 4টা যন্ত্রের একটা কম্বিনেশন, যার কারণে এটা চতুরঙ্গ বলা হয়। নিজস্ব সংস্কৃতি হোক,
আমাদের জাতিগত উত্তরণের প্রধান হাতিয়ার। আর আমাদের নিজস্ব সংস্কৃতি হচ্ছে লোকজ সংস্কৃতি, অর্থাৎ আমাদের শেকড়ের সংস্কৃতি। আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে এই লোকজ সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকজ বাদ্যযন্ত্রের সাথে একটা সংশ্লিষ্টতা অনিবার্য বলে আমরা জ্ঞান করি। এখানে প্রাচীনকালের যে বাদ্যযন্ত্রগুলো আছে, সেখানে তার যন্ত্র আছে এবং তার ছাড়া যন্ত্রগুলো আছে। এগুলো আসলে আমাদের নতুন প্রজন্ম, আমরা আসলে এগুলো দেখিনি। তো আমরা মনে করি এখানে যারা নতুন প্রজন্ম আছে তারা যদি এখানে আসে এবং সেটা যদি দেখে, তাদের এখান থেকে অনেক কিছু জানার আছে। এখানে অনেক বাদ্যযন্ত্র আছে যেটা আমি আগে দেখিনি কখনো। এইখান থেকে এই বাদ্যযন্ত্র দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। এর জন্য নাম দেওয়া হয়েছে এশিয়ান সঙ্গীত জাদুঘর। আমি পূর্বে যেটা বললাম যে আমাদের বংশ পরম্পরায় প্রায় ৮০ বছরের উপরে আমরা বাদ্যযন্ত্রের সাথে জড়িত। এটা তৈরি, মেরামত, বিক্রয়, এগুলির সাথে থাকতে থাকতে আমাদের বাদ্যযন্ত্রের সাথে আসলে একটা পারিবারিক সম্পর্ক। সেই ক্ষেত্রে অনেক বাদ্যযন্ত্র আমরা দোকানে এমনিতেই রাখতাম, বা অনেকের বাদ্যযন্ত্র যারা না নিত ঠিক করে বা মেরামত করার পরে সেগুলোও থাকতো, বা কোনো ধরনের পুরাতন বাদ্যযন্ত্র আমরা পাইলে সেগুলো কিনা দোকানে সংরক্ষণ করে রাখতাম। এইভাবে আমাদের দোকানের ভিতরে, আমি যখন দোকানে যাই পরিচালনা করতে, ওই সময় অনেক এই ধরনের পুরাতন বাদ্যযন্ত্র দোকানে সংরক্ষিত ছিল। আমার চিন্তা হলো যে এইগুলিকে কিভাবে আরো টিকায় রাখা যায়, বা এই জিনিসগুলোকে কিভাবে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়, বা এই জিনিসগুলোকে যদি আমি সবার সামনে উপস্থাপন করতে পারি, তাহলে আমার ময়মনসিংহের বা আমার সঙ্গীতের বা বাংলাদেশের সঙ্গীতের যে একটা ঐতিহ্যগত মূল্য আছে বা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেটা আমি তুলে ধরতে পারবো। সেই ক্ষেত্রে চিন্তা হলো যে ওই জিনিসগুলো সংরক্ষণ করা এবং আরো জিনিস সংগ্রহ করা। এইভাবে সংগ্রহের সংখ্যা বাড়তে থাকার পরে একদিন আমি একটা জায়গায় এই বাদ্যযন্ত্র এক্সিবিশন করার একটা আমন্ত্রণ পাই। সেটা ছিল শিল্পকলার একটা উৎসব, ছিল টাউন হল মাঠে 2004 সনে। তখন এই বাদ্যযন্ত্র নিয়ে সেই জায়গায় একটা এক্সিবিশন করি, অর্থাৎ প্রদর্শনী করি। সেই প্রদর্শনীতে মানুষের খুব একটা সাড়া জাগে। পরবর্তীতে জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়নুল সংগ্রহশালা একটা এশিয়ান চিত্রশিল্পীদের নিয়ে একটা উৎসব হয়। সেইখানে আমার আমন্ত্রণ করে যে আপনার বাদ্যযন্ত্রগুলো প্রদর্শন করে। ওই জায়গাতেও এই বাদ্যযন্ত্রগুলো প্রদর্শন করা হয়। সেখানে নেপাল, পাকিস্তান, ভারতের বিভিন্ন গণেশ আলুয়ের মতো শিল্পী উনিও আসছিলেন। ওনার সাথে আমার কথা হয়েছে। তো উনি ওইগুলো দেখে খুব মুগ্ধ হয়েছে যে এই যন্ত্রগুলি তো পুরাতন যন্ত্র, কিন্তু এই যন্ত্রগুলিতে এখন আর ব্যবহৃত হয় না, বাজানো হয় না। কিন্তু এই যন্ত্রগুলির সাথে আমাদের সঙ্গীতের ইতিহাস জড়িত, এই যন্ত্রগুলির সাথে আমাদের সংস্কৃতির ইতিহাস জড়িত। আপনি যেটা করতেছেন এটা যদি আরো আগায় নিতে পারেন, একটা স্থায়ী প্রদর্শনের ব্যবস্থা করেন, তাহলে খুব ভালো হয়। সেই চিন্তা থেকে যে এটা নিয়ে একটা মিউজিয়াম করার চিন্তা, অর্থাৎ জাদুঘর। স্থায়ী প্রদর্শন মানে হলো জাদুঘর করা। আমি ছোট করে মাত্র এই জাদুঘরটা শুরু করছি। আমার বাদ্যযন্ত্রের সেটা যেহেতু আমার সংস্কৃতি, আমার অঞ্চলের সঙ্গীতের ইতিহাস আমি প্রকাশ করব। আমাদের এই অঞ্চলের যে ইতিহাসটা, সেটা হলো এশীয় অঞ্চলের একটা সংস্কৃতির ইতিহাস আছে আলাদা, সঙ্গীতের ইতিহাস আছে আলাদা। এবং এশিয়ার এই অঞ্চলটাতে আমরা যে শাস্ত্রীয় সঙ্গীতের বা সঙ্গীতের উপর যে শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহার করি, সেইটার একটা আলাদা পরিচয় আছে দক্ষিণ এশিয়ার। সেই মাথায় চিন্তা করে যে আমি তো সারা পৃথিবীর বাদ্যযন্ত্র বা কালেক্ট করতে পারবো না, বা আমি সারা পৃথিবীর বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে পারবো না, বা সঙ্গীত নিয়ে কাজ করতে পারবো না। এর জন্য আমার এশিয়ান অঞ্চলের যা আছে সেইগুলো নিয়ে আমার একটা বাদ্যযন্ত্রের এই জাদুঘর করার একটা প্রচেষ্টা। এশিয়ান সঙ্গীত জাদুঘর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে প্রথম পরিকল্পনা ছিল যে একটা জাদুঘর তৈরি করা, আর এখন মনে হয় যে জাদুঘরের পাশাপাশি জাদুঘর একটা নিজেই শিক্ষা প্রতিষ্ঠান। আমরা জানি যে জাদুঘরে মানুষ ঢুকলে তার আর বই পড়তে হয় না, সে জাদুঘরে যেটা দেখতে পারে সেটা তার চাক্ষুষ ওই জায়গা থেকে একটা মানে জ্ঞানটা সরাসরি নিতে পারে। তা আমি চেষ্টা করতেছি যে এই জাদুঘরের পাশাপাশি জাদুঘর থেকে মানুষ শিখবে, এবং তার পাশাপাশি সে যেন তার শিক্ষাটাকে কাজে লাগাইতে পারে, সেই জন্য হাতে কলমে শিখবার জন্য একটা প্রতিষ্ঠান আমরা এটার পাশাপাশি চালাই। সেটার নাম নবব্রতি বা নবিস। সেখানে বাচ্চারা এসে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, এগুলি শিখে। তো ভবিষ্যতে চিন্তা আছে যে এইরকম
মিউজিয়াম সারা পৃথিবীতে আছে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে, বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আর আমরা যদি এই মিউজিয়ামটাকেই একটা ইউনিভার্সিটির মিউজিয়াম থেকে তৈরি করতে পারি, তার সবচাইতে যেটা হবে সেটা হলো যে আমাদের প্রজন্মের কাছে আমরা একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া যাইতে পারবো, অর্থাৎ মিউজিক এবং ইনস্ট্রুমেন্টের উপরে। বাদ্য, সঙ্গীত এবং শিক্ষা তিনটা এক জায়গায় থাকলে আরো বেশি এই দেশের সংস্কৃতি, আরো বেশি এই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য আরো উন্নয়নের দিকে যাবে। আমরা যে বর্তমানে বহুত্ববাদী সংস্কৃতির বহুত্ববাদ বলি, সেই বহুত্ববাদ সংস্কৃতির সাথে আমাদের যে স্ট্যান্ডার্ড বা আমাদের যে মান, সেটা আরো বেশি আগায় যাবে। আমার চিন্তাটা হলো আমার দেশের সংস্কৃতিটাকে সারা পৃথিবীর যে সংস্কৃতি আছে সেটার মানের সাথে যেন তুলনা করা যায়। এই বাদ্যযন্ত্র কালেক্ট করার পাশাপাশি এই পুরনো বাদ্যযন্ত্র নিয়ে গবেষণামূলক একটু লেখালেখি করতেছেন, এই সম্পর্কে কি আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন? বাদ্যযন্ত্র তো সমসাময়িক একটা বিষয়, অর্থাৎ আপনার প্রতিটা প্রজন্মের সাথে সাথে কিছু বাদ্যযন্ত্র জনপ্রিয় থাকে। যেরকম সারিন্দা এখন বিলুপ্তির পথে, এরকম অনেক বাদ্যযন্ত্র আছে চলমান আছে, কিছু বাদ্যযন্ত্র আছে বিলুপ্তির পথে, আবার কিছু বাদ্যযন্ত্র আছে বিলুপ্ত হয়ে গেছে, সেই যন্ত্রগুলি সম্পর্কে আমরা জানি না। আমার চেষ্টা হয়ে গেল যেগুলো বাদ্যযন্ত্র বিলুপ্ত হয়ে গেছে বা আমরা হারাই ফেলছি, সেই বাদ্যযন্ত্রগুলিকে পুনরুদ্ধার করা। অর্থাৎ আমি যেহেতু একজন বাদ্যযন্ত্র ব্যবসার সাথে জড়িত, আমি জানি কিভাবে বাদ্যযন্ত্র তৈরি করতে হয়। অর্থাৎ বাদ্যযন্ত্রের সাথে যে আমাদের একটা যুগ সাদস্য আছে, সেই হিসেবে আমাদের কারিগর আছে, আমাদের নির্মাণ কর্মী আছে। তা আমরা ওই জিনিসগুলো যদি তৈরি করতে পারি নতুন করে, অন্ততপক্ষে বাজানোর লোক না থাকলে সেই পুরাতন বা বিলুপ্ত বাদ্যযন্ত্রটা আমরা নতুন প্রজন্মের কাছে তুলতে পারবো। এই একটা আমরা কাজ বা চিন্তা আমার মাথায় আছে, এটা সেটা করতেছি। লেখালেখির বিষয় হলো বাদ্যযন্ত্রের এই যে ব্যবহার বা বিগত দিনে বা যারা এটার সাথে যেসব সঙ্গীতজ্ঞ বা যেসব সঙ্গীতের সাথে এগুলি ব্যবহৃত হতো, সেইগুলি কিভাবে হয়তো কারা করতো, সেইগুলি লিটারেচার হিসাবে এই উপস্থাপন করা। আর আরেকটা জিনিস হলো যে বাদ্যযন্ত্র সবসময় বিবর্তনের দিকে যায়, নতুন নতুন বাদ্যযন্ত্র তৈরি হয়। আমরা আরেকটা জিনিস আমার প্রতিষ্ঠান বা এই এশিয়ান জাদুঘর থেকে আমরা ওই ধরনের একটা গবেষণামূলক কাজ করি, যেটা হলো যে আমাদের দেশের বিভিন্ন ধরনের উপকরণ দিয়া নতুন কি ধরনের বাদ্যযন্ত্র তৈরি করা যায়, বা বাইরের দেশে, পাশ্চাত্য দেশে যে বা আফ্রিকান বা অন্যান্য দেশে, মিশরীয় অঞ্চলে, আরবি অঞ্চলে ওরা ওদের স্থানীয় উপকরণ দিয়ে ওরা বাদ্যযন্ত্র তৈরি করে। আমরা এই অঞ্চলের যে উপকরণ আছে, ধরেন লাউ আছে, বাঁশ আছে, কাঠ আছে, এইগুলি দিয়া যে ওদের মতো তৈরি করতে পারি কিনা সেই ধরনের একটা গবেষণামূলক কাজ আমরা চালায় রেখেছি। আশা করি যে আমাদের দেশের বিভিন্ন যেসব উপকরণ আছে এগুলি দিয়া আমরা আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করতে পারবো এবং বিশ্বের কাছে সেটা উপস্থাপন করতে পারবো। কবি বাংলার পক্ষ থেকে আপনাকে আরো সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যান এবং এই এশিয়ান মিউজিককে আপনি আরো বিশ্বের দরবারে উপস্থাপন করেন বিভিন্ন বাদ্যযন্ত্র, নতুন নতুন আবিষ্কার করা বাদ্যযন্ত্র দিয়ে। এই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ লুটাস ভাই আপনাকে। মুভি বাংলার দর্শক, শ্রোতা এবং এর সাথে যারা জড়িত আছেন, যারা মুভি বাংলা পরিচালনা করেন এবং এটার যিনি প্রতিষ্ঠাতা বা এটার সাথে যিনি উদ্যোগ গ্রহণ করেছেন মুভি বাংলার জন্য, আমি ওনাকে সাধুবাদ জানাই এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই।